ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর আজকে তোমাদের সঙ্গে মেডিয়াভেল হিস্ট্রির উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেরকম আমরা সকলেই জানি যে রেলওয়ে এনটিপিসির যে এক্সাম, সেই এক্সামের কিন্তু ডেট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। তো আমাদের যে সমস্ত এমসিকিউগুলো এখানে সিলেক্ট করা হয়েছে তার ম্যাক্সিমামই কিন্তু আরআরবির উপর বেস করে সিলেক্ট করা হয়েছে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ঠিক সন্ধ্যে 7টার সময়। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি অনলাইন লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি, তারা আমাদের ডেসক্রিপশান বক্স থেকে আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করে নাও এবং নিজেদের কম্পিটিটিভ এক্সামের যে বেসিক প্রিপারেশন তা কিন্তু আজ থেকেই শুরু করে দাও। এবং আনএকাডেমিতে ফ্রি ক্লাসগুলো দেখার সময় যদি কোনো ইনভিটেশন কোড বা রেফারেল কোডের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রেফারেল কোড গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু কোডটি অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু আনএকাডেমির যে স্পেশাল ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমরা একেবারে বিনামূল্যে দেখতে পাবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন উলেমা আকবরের বিরুদ্ধে জৈনপুরে ফতোয়া জারি করেন? তো এখানে তোমাদের ওই 5 সেকেন্ডের মতো একটা টাইম দেওয়া হবে, তার মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু রাইট অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 মিরাজ হাকিম। এই মিরাজ হাকিমই ছিলেন সেই উলেমা যিনি আকবরের বিরুদ্ধে জৈনপুরে ফতোয়া জারি করেছিলেন। আমাদের আজকে নেক্সট কোশ্চেন, আকবর কাকে জগৎগুরু আখ্যা দিয়েছিলেন? তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করে জানানোর চেষ্টা করো, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আরআরবি 2014-এ এসেছিল। তো তোমরা এখানে রাইট অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 হরি বিজয় সুরি। আকবর কিন্তু হরি বিজয় সুরিকে জগৎ গুরু আখ্যা দিয়েছিলেন। এবার আমরা এডিশনাল ইনফরমেশনে দেখব যে হরি বিজয় সুরি কে ছিলেন। এই হরি বিজয় সুরি তিনি কিন্তু জৈন ধর্মের সঙ্গে বিলং করতেন, এবং জৈন ধর্মের কোন ট্র্যাডিশনের সঙ্গে বিলং করতেন? তা হলো শ্বেতাম্বর যে ট্র্যাডিশন ছিল জৈন ধর্মের, সেই শ্বেতাম্বর ট্র্যাডিশনের সঙ্গে কিন্তু হরি বিজয় সুরি বিলং করতেন। এবং আকবর এই হরি বিজয় সুরির দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং তিনি তাকে জগৎগুরু আখ্যা দিয়েছিলেন, জগৎগুরু আখ্যা বা উপাধি দিয়েছিলেন। এবং তিনি হরিবিজয় সুরির প্রতি আকৃষ্ট হয়ে তিনি একজন মুসলিম শাসক হয়েও তিনি কিন্তু ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষভোজী হয়ে গিয়েছিলেন। এবং এই যে জৈনিজমের যে বিভিন্ন ভালো দিক তার মনে হয়েছিল, যেগুলো যে জৈনিজমের ভালো দিক, সেই দিকগুলো কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। এর ফলে কি হয়েছিল যে বিভিন্ন যে তার উলেমা ছিল বা তার উপদেষ্টারা ছিলেন, তারা কিন্তু আকবরের বিরুদ্ধে কিন্তু রুষ্ট হয়েছিলেন। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 হরি বিজয় সুরি। এই হরি বিজয় সুরিকেই কিন্তু আকবর জগৎগুরু আখ্যা দিয়েছিলেন। নেক্সট, জাহাঙ্গীরের কোন পত্নী বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন? তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 মানবতী বাই। আকবরের যে পত্নী ছিলেন মানবতী বাই, ইনিই কিন্তু বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন। নেক্সট, স্মিথ আকবরের রাজত্বকালের কোন সময়কে বিপজ্জনক সময় বা ক্রিটিক্যাল সময় বলেছেন? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4
1581। এই 1581 যে সময়, এই সময়কে কিন্তু ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ আকবরের রাজত্বকালের এই সময়কালকে বিপজ্জনক সময় বলেছেন। নেক্সট, নিম্নলিখিত কে ফতেচাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহ কিন্তু ফতেচাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। আমরা এবার একটু অ্যাডিশনাল ইনফরমেশনে যাব। মোহাম্মদ শাহ হ্যাড বেস্টোড দ্য টাইটেল অফ জগৎ শেঠ টু ফতেচাঁদ। তো আমরা যেরকম আগে আলোচনা করলাম যে মোহাম্মদ শাহ ফতেচাঁদকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। এবং ফতেচাঁদ কে ছিলেন? ফতেচাঁদ ছিলেন মানিকচাঁদের দত্তক পুত্র, অ্যাডপ্টেড সন অফ মানিকচাঁদ, মানিকচাঁদের দত্তক পুত্র। এবং তিনি যে এই ফারুকশিয়ারের কাছ থেকে কি পেয়েছিলেন? যে এই এই যে শেঠ উপাধি, এই শেঠ উপাধি কিন্তু ফারুকশিয়ারের কাছ থেকে পেয়েছিলেন। এবং তারপর মোহাম্মদ শাহ তাকে কী দেন? জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। অর্থাৎ এর আগে কিন্তু সম্রাট ফারুকশিয়ার তাকে শেঠ উপাধি দিয়েছিলেন, কিন্তু এই মোহাম্মদ শাহ তাকে জগৎ শেঠ হিসেবে আখ্যায়িত করেন। তো এই এডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট, দিন-ই-ইলাহির প্রবর্তন কে করেন? দিন-ই-ইলাহি কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে তোমরা বলো যে দিন-ই-ইলাহির প্রবর্তন কে করেছিলেন? এই দিন-ই-ইলাহির প্রবর্তন কিন্তু করেছিলেন আকবর। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, আকবর। দিন-ই-ইলাহির প্রবর্তন করেন আকবর। এবং এই সময়কালটা কত? এই সময়কালটা হলো 1582, 1582। নেক্সট, মোগল সম্রাট হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, দিল্লি। হুমায়ুনের সমাধি কিন্তু দিল্লিতে অবস্থিত। এখানে তোমাদের হোমওয়ার্ক হলো যে তোমাদের বলতে হবে যে মোগল সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে মারা যান। নেক্সট, আহমেদনগরের কোন রানী আকবরকে বাধা দিয়েছিলেন? এখানে তোমাদের বলতে হবে যে আহমেদনগরের কোন রানী আকবরকে বাধা দিয়েছিলেন বা অপোজ করেছিলেন। তোমরা অপশানগুলো অবশ্যই দেখতে পাচ্ছ আশা করি। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, চাঁদ বিবি। আহমেদনগরের যে রানী চাঁদ বিবি, তিনিই কিন্তু আকবরকে বাধা দিয়েছিলেন বা অপোজ করেছিলেন। এবার আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশনে যাব। বলছি, চাঁদ বিবি এ কন্টেম্পোরারি অফ এম্পারার আকবর ইজ এ হিস্টোরিক্যাল ফিগার অ্যান্ড ওয়েল নোন অ্যাজ দ্য হিস্ট্রি অফ ডিফেন্ডার্স অফ আহমেদনগর। এবং এই যে চাঁদ বিবি, এখান থেকে আমরা জানতে পারলাম যে তিনি আকবরের সমসাময়িক ছিলেন এবং আহমেদনগরের যে ডিফেন্ডার হিসেবে কিন্তু তিনি ইতিহাসে বর্ণিত রয়েছেন। এবার আমরা দেখব যে এই চাঁদ বিবি কে ছিলেন? এই চাঁদ বিবি কে ছিলেন? ইনি ছিলেন নিজাম উল মুলক, বাহমানি সাম্রাজ্যের যে নিজাম উল মুলক, তার কন্যা ছিলেন চাঁদ বিবি। এবং সেটা কোন অঞ্চলের? যে সাউথ ইন্ডিয়া অঞ্চলের কিন্তু তিনি অধীনে ছিলেন। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালির সঙ্গে কাদের হয়েছিল? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু আরআরবি এনটিপিসি 2016-তে এসেছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, মারাঠা। পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল। এখানে আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো বলছে দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ এ মেজর ব্যাটেল অফ ইন্ডিয়ান হিস্টোরি। এবং এই পানিপথের তৃতীয় যুদ্ধ কখন হয়েছিল? এটা হয়েছিল 14ই জানুয়ারি 1761। এটা হয়েছিল
জানুয়ারি 1761-তে। এবং এটা কাদের মধ্যে হয়েছিল? আফগান ফোর্সের সঙ্গে আহমদ শাহর। এবং তার সঙ্গে আবার এই আফগান ফোর্সের সঙ্গে আবার কারা ছিল? আবার ছিল যে লোকাল যে রোহিলা এবং অন্যান্য যে জোট শক্তি। এবং তার সঙ্গে কাদের বিরুদ্ধে হয়েছিল? না, হয়েছিল মারাঠা এম্পায়ারের বিরুদ্ধে। তো তোমরা এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ এখান থেকে কিন্তু আমরা এই তৃতীয় পানিপথের যুদ্ধের সময়কাল এবং তাদের যে কন্টেম্পোরারি যে শাসক বা তাদের যে এনিমি, সেই সম্পর্কে কিন্তু আমরা জেনে ফেললাম। নেক্সট, আকবরের নির্দেশে কে রামায়ণের পার্সিয়ান অনুবাদ করেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, আব্দুল কাদির বাদাউনি। এই আব্দুল কাদির বাদাউনি ইনিই কিন্তু আকবরের নির্দেশে রামায়ণের যে পার্সিয়ান অনুবাদ তা করেন। নেক্সট, জাহাঙ্গীরের সময়কালে কোন বিদেশি পর্যটক ভারতবর্ষে আসেন? আশা করি তোমরা সকলেই এর অ্যান্সার করতে পারবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিসকো পেলসারেট। এই ফ্রান্সিসকো পেলসার্ট ইনিই কিন্তু জাহাঙ্গীরের সময়কালে ভারতবর্ষে আসেন। নেক্সট, মারাঠা বংশের প্রতিষ্ঠা কে করেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, শিবাজি। মারাঠা বংশের প্রতিষ্ঠা করেন শিবাজি, এবং এই মারাঠা বংশের প্রতিষ্ঠা তিনি কখন করেন? তিনি করেন 1674 খ্রিস্টাব্দে এই মারাঠা বংশের প্রতিষ্ঠা হয়। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের রাজস্ব বিভাগের সঙ্গে সম্পর্কিত অফিসারকে কি বলা হতো? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগেই বললাম যে এখানে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আরআরবি ওরিয়েন্টেড। তো তোমরা সকলেই এখানে অ্যান্সার করার চেষ্টা করো যে শিবাজির যে রাজত্বকাল বা মারাঠা সাম্রাজ্যে যে রাজস্ব বিভাগের সঙ্গে সম্পর্কিত অফিসারদের কি বলা হতো? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, অমাত্য। অর্থাৎ মারাঠা সাম্রাজ্যের যে অফিসার রাজস্ব বিভাগে দেখাশোনা করতেন তাকে বলা হতো অমাত্য বা অমাত্য। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কাদের পরাজিত হয়? এখানে তোমাদের বলতে হবে যে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কাদের দ্বারা পরাজিত হয়। এবং এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, আফগানরা। আমরা একটু আগেই আলোচনা করলাম। নেক্সট, শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কি নামে পরিচিত ছিলেন? আমরা কিন্তু এই মাত্রই আলোচনা করলাম যে মারাঠা সাম্রাজ্যে যিনি রাজস্ব বিভাগের সঙ্গে সম্পর্কিত ছিলেন তাকে কি বলা হতো। এখন তোমাদের এখানে বলতে হবে যে শিবাজির মন্ত্রিসভায় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কি নামে পরিচিত ছিলেন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, পেশোয়া। শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কিন্তু পেশোয়া নামে পরিচিত ছিলেন। এবার যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের দিকে দেখি তাহলে তোমরা লক্ষ্য করো যে ইন শিবাজির টাইম দ্য কিং ওয়াজ দ্য সুপ্রিম হেড অফ দ্য স্টেট। হি ওয়াজ অ্যাসিস্ট বাই দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার নোন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য মুখ্য প্রধান দ্য মুখ্য প্রধান ওয়াজ কল্ড দ্য পেশোয়া। অর্থাৎ কি বলছেন না, শিবাজির সময় সুপ্রিম হেড কে ছিলেন, যে রাজাই ছিলেন সেই রাজ্যের সুপ্রিম হেড, এবং তিনি একদল মন্ত্রীবর্গ দ্বারা পরিচালিত হতেন বা তাকে একদল মন্ত্রীবর্গ সাহায্য করত। এবং এখানে যে প্রধানমন্ত্রী ছিল বা মুখ্য প্রধান ছিল তিনি কিন্তু পেশোয়া নামে পরিচিত ছিলেন। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, আমরা যেরকম আগেই বললাম যে আনএকাডেমি হলো একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রিপশান নাওনি, তারা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা একটু সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখে নাও। এখানে তোমরা 1 মাস, 2 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস এগুলোর কিন্তু তোমরা একসাথে সাবস্ক্রিপশান নিতে পারো। এবং
এই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই 12 মাসের অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নেওয়াটাই বেটার হবে। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে চাও তারা যদি আমাদের রেফারেল কোড অর্থাৎ আমাদের কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু অ্যাপ্লাই করো সাবস্ক্রিপশন নেওয়ার সময়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এন্টায়ার সাবস্ক্রিপশন কস্ট, এই এন্টায়ার সাবস্ক্রিপশন কস্টের উপরে কিন্তু একটা ফ্ল্যাট 10%-এর একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এই ফ্ল্যাট 10%-এর যে ডিসকাউন্ট, এটা অ্যাভেল করার জন্য কিন্তু তোমাদের আমাদের ইনভিটেশন কোডটা ব্যবহার করতে হবে। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নাওনি অতি সত্ত্বর সাবস্ক্রিপশন নিয়ে নাও। নেক্সট আবার কোশ্চেনে ফেরা যাক। এখানে তোমাদের বলতে হবে যে চিতোর বিজয়স্তম্ভ কে নির্মাণ করেন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 রাণা কুম্ভ। রাণা কুম্ভই কিন্তু চিত্তোর বিজয়স্তম্ভ নির্মাণ করেন। নেক্সট পুরন্দরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে মেনশন করেছি যে এই কোশ্চেনটি কিন্তু আরআরবি গ্রুপ ডি 2014-তে এসেছে। তো তোমরা এখানে বলো যে পুরন্দরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 শিবাজি এবং জয়সিংহ। এই শিবাজি এবং জয়সিংহের মধ্যেই কিন্তু পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট নিম্নলিখিত কোনটি ভুল। এখানে তোমাদের বলতে হবে যে নিম্নলিখিত যে বিভিন্ন বিল্ডিংগুলো আছে বা মসজিদগুলো আছে এগুলো এবং এদের যে প্লেস তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে দেওয়া আছে, তো এখানে তোমাদের বলতে হবে যে কোন জোড়াটি ভুল। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 আদিনা মসজিদ বা আদিনা মক্স। এখানে কিন্তু তোমাদের আদিনা মক্সের যে প্লেস সেটা লেখা আছে মান্ডু, কিন্তু এটা মান্ডুতে অবস্থিত নয়। তার আগে তোমরা দেখে নাও যে লাল দরওয়াজা মসজিদ এটা কোথায় অবস্থিত, এটা জুনাপুরে অবস্থিত। দাখিল দরওয়াজা এটা তাপুরে অবস্থিত, এবং তিন দরওয়াজা এটা কিন্তু আহমেদাবাদে অবস্থিত। অর্থাৎ এই তিনটে ঠিক, কিন্তু এই যে আদিনা মসজিদ এটা কিন্তু মান্ডুতে অবস্থিত নয়। এবার আমরা দেখে নেব যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত। বলছে আদিনা মক্স অ্যাট ফিরোজাবাদ ইন মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই আদিনা মক্স এটা কোথায় অবস্থিত, এটা ফিরোজাবাদে অবস্থিত, এবং সেটা কোথায় না ওয়েস্ট বেঙ্গলের যে মালদা ডিস্ট্রিক্ট, এই ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টে এটি অবস্থিত। এবং এটা কি বলছে, ইট ওয়াজ দ্য লার্জেস্ট মক্স ইন মেডিয়াভেল টাইম নট অনলি ইন বেঙ্গল অলসো ইন দ্য হোল অফ দ্য সাবকন্টিনেন্ট। অর্থাৎ বলছে মধ্যযুগীয় ইতিহাসে এটাই কিন্তু লার্জেস্ট মক্স অর্থাৎ মসজিদ ছিল, এবং এটা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলই নয় এবং তার পাশাপাশি যে অঞ্চল সেই অঞ্চলের মধ্যেও কিন্তু এটাই সবচেয়ে বড় মক্স ছিল। নেক্সট নিম্নলিখিত কাকে কাশ্মীরের আকবর বলা হতো। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 এই সুলতান জাইনুল আবেদিনকেই কিন্তু কাশ্মীরের আকবর বলা হতো। নেক্সট কার্নাটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন। এখানে তোমাদের বলতে হবে যে কার্নাটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 বিজয় দেব। নেক্সট আমাদের নেক্সট কোশ্চেন হলো কার্নাটা বংশের শেষ সম্রাট কে। আমরা এইমাত্র আলোচনা করলাম যে কার্নাটা বংশের প্রতিষ্ঠা করেছিলেন বিজয়দেব। এখানে তোমাদের বলতে হবে যে কার্নাটা বংশের শেষ সম্রাট কে ছিলেন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 হরিসিমহা। এই হরিসিমহাই কিন্তু ছিলেন কার্নাটা বংশের শেষ সম্রাট। নেক্সট বাদশাহনামা কে রচনা করেন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 আব্দুল হামিদ লাহোরি। এই আব্দুল হামিদ লাহোরি কিন্তু বাদশাহনামা রচনা করেন। এবং এই বাদশাহনামায় কাকে নিয়ে রচিত অর্থাৎ কার কীর্তি নিয়ে রচিত, এটা কিন্তু এই মুঘল সম্রাট শাহজাহান, এই শাহজাহানের উদ্দেশ্যে কিন্তু রচিত বাদশাহনামা। নেক্সট
ইংরেজরা নিম্নলিখিত কোন মুঘল সম্রাটকে রেঙ্গুনে দ্বীপান্তরিত করে? এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা সকলেই এর অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, বাহাদুর শাহ জাফর। এই বাহাদুর শাহ জাফরকে কিন্তু ইংরেজরা রেঙ্গুনে দ্বীপান্তরিত করে। নেক্সট, বাবরনামা কোন ভাষাতে লিখিত হয়েছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা দেখতেই পাচ্ছ তোমরা যে রেলওয়ে ওরিয়েন্টেড কোশ্চেন এটা। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান 4, তুর্কি। বাবরনামা কিন্তু তুর্কি ভাষাতে রচিত। এবার আমরা যদি এডিশনাল ইনফরমেশনে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি বলছে বাবরনামা ইজ অলসো নোন অ্যাজ দ্য ফার্স্ট ট্রু অটোবায়োগ্রাফি ইন ইসলামিক লিটারেচার, অর্থাৎ ইসলামিক যে সাহিত্য, এখানে কিন্তু যে ফার্স্ট ট্রু অটোবায়োগ্রাফি এটাই কিন্তু তাই কিন্তু হলো বাবরনামা। তো কোশ্চেনটি এরকম আসতে পারে যে ইসলামিক লিটারেচারে প্রথম ট্রু অটোবায়োগ্রাফি হিসেবে কোনটিকে বলা হয়? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বাবরনামা। এবং এই বাবরনামা কী ভাষাতে রচিত? তুর্কি। এবং এই তুর্কি ভাষাটা কী না, তা ছিল বাবরের মায়ের মাতৃভাষা। নেক্সট, নিম্নলিখিত কে নবরত্নের অংশ ছিলেন না? তো তোমরা এখানে বলো যে নিম্নলিখিত কে নবরত্নের অংশ ছিলেন না? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ওসমান আলী খান। এই ওসমান আলী খানেই কিন্তু নবরত্নের অংশ ছিলেন না। নেক্সট, নিম্নলিখিত কোনটি জৈন ধর্মের অন্তর্গত নয়? আমি আশা করছি তোমরা সকলেই এটার অ্যান্সার দিতে পারবে। এটা অত্যন্ত সোজা আমার মনে হয় একটা প্রশ্ন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কিন্তু জৈন ধর্মের অন্তর্গত নয়, কিন্তু এই ব্রহ্মচর্য ছাড়া অপরিগ্রহ, বৈরাগ্য এবং অনেকান্তবাদ এগুলো কিন্তু জৈন ধর্মেরই অন্তর্গত। নেক্সট, ট্রাভেলস অব দ্য মুঘল এম্পায়ার বইটির রচনা কে করেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, ফ্রানকোইস বার্নিয়ার। এই ফ্রানকোইস বার্নিয়ারই কিন্তু ট্রাভেলস অব দ্য মুঘল এম্পায়ার বইটির রচনা করেন। নেক্সট, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, বাবর ও রানা সঙ্গ। খানুয়ার যুদ্ধ বাবর এবং রানা সঙ্গের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এই সময়কালটা কত ছিল? এই সময়কালটা ছিল 1527। এই 1527এই কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট, বৈদিক যুগে আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল? তো এখানে তোমাদের বলতে হবে যে বৈদিক যুগে আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল। তো এখানে তোমরা হয়তো স্লাইডে অ্যান্সার দেখেই ফেলেছো, এটা ভুলবশত রয়ে গিয়েছিল। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, হিন্দু। বৈদিক যুগে আর্যরা হিন্দু ধর্মাবলম্বী ছিল। নেক্সট, বৈদিক যুগে নিশাক কোন অঙ্গের অলঙ্কার হিসেবে পরিধান করা হতো? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা এখানে সকলেই বলার চেষ্টা করো যে আমরা বৈদিক যুগে নিশাক নামক যে অলঙ্কারটির উল্লেখ পাই তা কোন অঙ্গে পরিধান করা হতো? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, গলা অর্থাৎ নেকে। বৈদিক যুগে যে নিশাক অর্নামেন্টটা ছিল এটা পরিধান করা হতো এবং এটা কিন্তু পরবর্তীকালে এই নিশাকটা কারেন্সি হিসেবেও ব্যবহৃত হয়। তো এটা কিন্তু তোমরা মনে রাখবে যে পরবর্তী যুগে কিন্তু নিশাকটি কারেন্সি হিসেবেও ব্যবহৃত হয়। তো প্রশ্নটা এরকম হতে পারে যে নিম্নলিখিত কোনটি কোন অলঙ্কারটি কারেন্সি হিসেবে ব্যবহৃত হতো? তো সেই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নিশাক। তো এই এডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে আরও অন্য কোশ্চেনের অ্যান্সার দিতে হেল্প করবে।
তো থ্যাংক ইউ। এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনে অল সিলেক্ট করে রাখো যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। তো থ্যাংক ইউ। এবং আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমাদের প্রত্যেকটি ক্লাসের পর আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ, স্টে টিউনড।